হ্যালো, হ্যালো, আসসালামু আলাইকুম। কাইন্ডলি একটু জানাবেন আপনি কি কথা শুনতে পাচ্ছেন? জি আপু, আপনার কথা শোনা যাচ্ছে। ও, থ্যাংক ইউ। মোটামুটি তো অনেকেই তো মানে উপস্থিত হয়েছে, তাহলে আমরা জাস্ট ক্লাসটা শুরু করে দেই, কি বলেন? আপনারা সবাই ভালো আছেন? জি আলহামদুলিল্লাহ, আপনারা কেমন আছেন? এই তো ভালো। পড়াশোনা কেমন হচ্ছে আপনাদের? আর পড়াশোনা? এইভাবেই করতে হবে। আসলে এই বয়সে আসলে মানে মেনটেন করে এসে আসলে এনার্জিটা হয়ে ওঠে না কিন্তু কি আর করার, ভর্তি এই তো যেহেতু বাচ্চাকে হয়েছি, নদীতে বলছি, যেহেতু বাচ্চাকে ঝাঁপ ঘুম দিচ্ছি, পাড়িয়ে, মানে সাঁতরে তো নদী পার হতেই হবে। হ্যাঁ বাচ্চাকে ঘুম বানিয়ে অ্যাটেন্ড হবো, এখন পর্যন্ত বাচ্চাকে ঘুমই বানাইতে পারলাম না। বুঝছি। আচ্ছা, আজকে যে আমাদের মনে হয় কিছু দশম ব্যাচেরও মানে আপু ভাইয়ারা আমাদের সাথে উপস্থিত হয়েছে। তো তাদের নতুন গ্রুপে আসলে স্বাগত। আর হলো আপনাদের দশম ব্যাচের জন্য এটা বলতে যাচ্ছি আর কি। উম আমরা তো মানে প্রায় 6টা অধ্যায়ে যে প্রায় শেষ করে মানে করেছি একটা বইয়ের। তারা তো মাঝখান থেকে এসে মানে হুট করে বুঝতে পারছে না বা বুঝবে না। তো আমরা এখন প্রায় একটা বই তো মানে 6টা চ্যাপ্টার তো শেষই প্রায় হলো। আমরা চাচ্ছি বা আমি চাচ্ছি আর কি আহ অন্য একটা সাবজেক্ট ধরি আমরা। আপনারা কি বলেন, মৌলিক ব্যবস্থাপনা দিয়ে শুরু করি? আপনারা কি একটু মতামত প্লিজ জানাবেন। এখানে তো শুধু আমার ইচ্ছাই তো ক্লাস হবে না, আপনাদের নিয়ে তো আমাদের কাজ। হ্যালো, হ্যালো, প্লিজ একটু কথা বলবেন আপনারা। তাহলে আপনারা যদি আপত্তি না জানান তাহলে আমরা আজকে মৌলিক ব্যবস্থাপনা বইটা ধরতে পারি আর কি। ওটা দিয়ে মানে প্রথম অধ্যায় থেকে শুরু করতে পারি। একটা বইয়ে তো আমরা 6টা অধ্যায় পড়লামই। ওটা আমরা মৌলিক ব্যবস্থাপনাটা আহ আবার 6-7টা অধ্যায় পড়ে তারপর অন্য একটা সাবজেক্ট ধরবো, এভাবে রানিং করি। না তো একটা বই নিয়ে পড়ে থাকলে হয়তো পরের দিকে যদি টাচ করার সুযোগ না হয়ে ওঠে বা সবগুলি 6-7টা করে অধ্যায় পড়া থাকলো আর কি। কি বলেন আপনারা? প্লিজ একটু জানাবেন। আপু ভাইয়ারা একটু প্লিজ জানাবেন। আচ্ছা, আপনারা যেহেতু কোনো আনসার দিচ্ছেন না তাহলে আমি পজিটিভ, আমার বিষয়টা আমি পজিটিভই ধরে দিলাম। নীরবতা আবার সবসময় সম্মতির লক্ষণই হয়। আলামিন ভাই, আপনি শুরু করতে পারেন মৌলিক ব্যবস্থাপনা। হ্যাঁ, ঠিক আছে। আরেকটু আরেকটু অপেক্ষা করি, কয়েকজন আসতেছেন, আমরা 1 মিনিট অপেক্ষা করি। আচ্ছা, জি, আসসালামু আলাইকুম। খালেদ ভাই, মিউট করা হয় নাই, আপনি আনমিউট করে কথা বলবেন। অটোমেটিক্যালি মিউট থাকে টেলিগ্রামে, এটা একটা অপশন। আপনি আনমিউট করলে কথা বলতে পারবেন। খালেদ ভাই, তাহলে আপনি কথা বলেন আনমিউট করে। আসসালামু আলাইকুম আলামিন ভাইয়া। জি আপা, বলেন। বলছিলাম কি যে আপনাদের যে অষ্টম ব্যাচের পরীক্ষা হলো, ফার্স্ট সেমিস্টার, তো আপনাদের যে প্রশ্নগুলো আসছে আমরা কি ওগুলো বাদ দিয়ে পড়লে ভালো হয় না আমাদের জন্য? হ্যাঁ, বাদ দিলে ভালো হয়, তবে অনেক সময় কিছু কিছু প্রশ্ন রিপিট হয়। প্রত্যেক বছর আপনি ও, দেখবেন যে বিগত বছরে আসা হয়তো সেটা 25% বা তারও কম বেশি হতে পারে, মানে 2-3টা প্রশ্ন অনেক সময় এসে যায় বা একটা প্রশ্ন অনেক সময় থাকে।
এজন্য কিছু কিছু প্রশ্ন পড়তে হয়। আর আর মোটামুটি আমি যেটা মনে করি যে বিগত আমাদের যেটা আসছে এটা আপনারা বাদ দিতে পারেন, তবে একবার চোখ বুলায়ে না গেলে পরীক্ষার হলে অনেক সময় সমস্যায় পড়ে যাওয়া লাগে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, বুঝতে ঠিক আছে? পারছি এটাই। জি জি। হ্যাঁ, আর হচ্ছে আমার যে সাজেশন বইটা বোধহয় আপনি পাইছেন, সাজেশনটা কিন্তু আপনাদের অনেক অনেক ঘেটে তৈরি করা হয়েছে। ওইটা ট্রিপল স্টার প্রশ্নগুলো আপনারা পড়বেন। ঠিক আছে, ডাবল স্টার গুলো পড়বেন, অন স্টার গুলো হয়তো না পড়লেও হবে বা চোখ বুলাইলে বুলাইতে পারেন। ঠিক আছে, হুম, জি। এটাই। তাহলে আপনাদের একটু মতামত রাখতে হবে। ফারজানা আপা কথা বললেন, মতামত রাখা দরকার এই কারণে যে কি পড়বো এটা একটু সবার সাথে আলোচনা করা দরকার। ঠিক আছে, আমাদের কিন্তু ব্যবসায় যোগাযোগ হয়ে গেছে 6টা অধ্যায়। ট্রিপল স্টার একবার ফার্স্ট সেমিস্টার কিন্তু আমাদের অষ্টম ব্যাচের সাথে গ্রুপ স্টাডি বলেন, অনলাইন ক্লাস বলেন, এটা কিন্তু শেষ হয়েছে, এবং যারা ছিলেন নবম ব্যাচের তারা তাদের বই শেষ হয়েছে আমাদের অষ্টম ব্যাচের সাথেই। ঠিক আছে, তো এখন যেহেতু দশম ব্যাচের অনেকে জয়েন হচ্ছে আমাদের সাথে, তা আমরা একটা বই, যেহেতু ব্যবসায় যোগাযোগ প্রথম থেকে 6টা হয়েছে, এখন অন্য একটা সাবজেক্টের 1 থেকে 6 পর্যন্ত আমরা পড়তে চাই। সেটা কি হবে, এটা কোন সাবজেক্ট হতে পারে? ঠিক আছে, পরিসংখ্যানটার প্রতি হয়তো অনেকে গুরুত্ব দিবেন। পরিসংখ্যানটা ইনশাল্লাহ 2বার শেষ হয়েছে পরিসংখ্যান আমাদের গ্রুপ স্টাডির মধ্যে। ঠিক আছে, একবার হচ্ছে আমাদের পরীক্ষার সময়, একবার হচ্ছে পরীক্ষার আগে। আমরা পরিসংখ্যানটা আবার ধরবো, কেউ ভয় পরিসংখ্যানে কোনো দুশ্চিন্তা করবেন না, পরিসংখ্যানটা ইনশাল্লাহ ভালোভাবে শেষ হবে। তা আমরা এখন মৌলিক ব্যবস্থাপনা, না হয়তো মানব সম্পদ ব্যবস্থাপনা, না হয়তো সাংগঠনিক আচরণ, যে কোনো একটা সাবজেক্টের 1 থেকে 6 শেষ করতে পারি। আমাদের ব্যবসায় যোগাযোগ 1 থেকে 6 শেষ হয়েছে, কোন সাবজেক্টটা ধরবো আপনারা যদি মতামত না রাখেন, যেহেতু আপনারা মূল্যবান সময় সারাদিন পরিশ্রম শেষে আসছেন, অবশ্যই আমি চাই যে মানে ইম্পর্টেন্ট প্রশ্নগুলো অন্তত আপনাদেরকে আমি পড়ে শোনাবো, যতদূর সম্ভব আমি চেষ্টা করব। এখন কোন সাবজেক্টটা ধরতে পারি আপনারা একটু মতামত রাখেন। যদি মতামত না রাখেন তাহলে আমার মতন করে একটা ধরি। আচ্ছা, আমরা মৌলিক ব্যবস্থাপনায় আসছি। মৌলিক ব্যবস্থাপনার 1 থেকে 6 পর্যন্ত আপনি যদি ট্রিপল স্টার প্রশ্নগুলো পড়েন, তাহলে অষ্টম নবম ব্যাচের যারা আছেন তাদের জন্য এই ট্রিপল স্টার প্রশ্নগুলোই যথেষ্ট। ঠিক আছে, তারপরে ডাবল স্টার প্রশ্নগুলো চোখ বোলায় যাবেন। আর দশম ব্যাচের যারা আছেন তাদের জন্য এখনই কিন্তু সাজেশন তৈরি করার সময় আসে নাই। অন্তত নবম ব্যাচের পরীক্ষাটা হবে, তারপর আপনাদের জন্য সাজেশন। তবে দশম ব্যাচের যারা আছেন তারা আমার এই সাজেশনের থেকে ডাবল স্টার প্রশ্নগুলো বেশি মানে গুরুত্ব দিয়ে পড়তে পারেন, ট্রিপল স্টার গুলো পড়তে পারেন। নবম ব্যাচের পরীক্ষা হবার পরে বোঝা যাবে। ঠিক আছে, তাহলে আজকে আমরা ব্যবসায় যোগাযোগ যেহেতু শেষ করছি, আমরা এখন মৌলিক ব্যবস্থাপনাটা ধরলাম। মৌলিক ব্যবস্থাপনার 1 থেকে 6 পর্যন্ত আমরা ট্রিপল স্টার এবং ডাবল স্টার প্রশ্নগুলো পড়বো, যা নবম এবং দশম উভয় ব্যাচের জন্য খুবই গুরুত্বপূর্ণ হবে, এবং তাদের বলা চলে যে ট্রিপল এবং ডাবল স্টার পড়লে তাদের কোর্স শেষ হয়ে যাবে। তারা 1 থেকে 6 পর্যন্ত তারা 5 সেট প্রশ্ন অন্তত পরীক্ষায় কমন পাবেন, এটা আশা করি ইনশাল্লাহ। ঠিক আছে, তা আমরা প্রথম অধ্যায় শুরু করলাম। দেখেন, প্রথম অধ্যায়ে এখানে 11টা প্রশ্ন আছে। টোটাল বইতে অনেক প্রশ্ন থাকতে পারে, অনুশীলনীতে বইয়ের ভিতরে অনেক প্রশ্ন হয়। তা আমরা এখানে মোটামুটি 11টা প্রশ্ন পড়ার মতো। ঠিক আছে, যে কোনো ব্যাচের জন্য 11টা পড়লেই যথেষ্ট। তো এখান থেকে আমরা কোন কোন প্রশ্নটা পড়তে পারি একটু আপনাদের নবম ব্যাচের জন্য তৈরি করা সাজেশন বই থেকে আমি দেখাই যে কোনটা পড়া জরুরি। নিয়মিত যদি এই ক্লাসে থাকেন 9টা থেকে 10টা শনি সোম বুধ, এবং সেকেন্ড সেমিস্টারের ক্লাস 10টা থেকে 11টা, আমি আমি চেষ্টা করব যে আপনাদের সবার অন্তত মানে একটা গাইডলাইন দেওয়ার, মানে যেমন কেউ একটা টিচার, প্রাইভেট টিচার যেমন পড়াই দিলে বাচ্চারা পড়ে, ঠিক আমাদের অবস্থা এরকম হয়েছে যে সারাদিন অফিস শেষে বই ধরতে ইচ্ছা করে না। ঠিক আছে, সেই হিসাবে কেউ যদি একটু চালায়, কেউ যদি একটু দেখাই দেয়, তাহলে কিন্তু পড়া যায়। যে সবাই বসতেছে, সবাই পড়তেছে, তাহলে একটু বইটা ধরি। এইভাবে অনেকে উপকৃত হয়েছেন গ্রুপ স্টাডির মাধ্যমে। ঠিক আছে, যেমন আমি নিজে মনে করি যে আমি গ্রুপ স্টাডিতে না বসলে আমার পড়া হয় না। আমার পরীক্ষার আগে আমি 8 ঘন্টা পর্যন্ত 24 ঘন্টা গ্রুপ স্টাডি করছি। অষ্টম ব্যাচের যারা আছেন তারা জানেন।
ঠিক আছে, তাহলে আমি দেখি। আচ্ছা, আমি সাজেশনটা বের করি যে আমরা কি পড়তে পারি। আপনারা দাগায় রাখতে পারেন, যার কাছে সাজেশন নাই আপনারা একটু দাগায় রাখবেন কোনটা কোনটা আছে, কোনটা কোনটা ইম্পর্টেন্ট। ঠিক আছে, এগুলো অবশ্যই পড়বেন। ট্রিপল স্টার প্রশ্নগুলো নবম ব্যাচের ভাই বোনেরা না পড়ে পরীক্ষা হলে যাবেন না। এই যে মৌলিক ব্যবস্থাপনা, দেখেন মৌলিক ব্যবস্থাপনায় টোটাল এখানে সাজেশনে 8টা প্রশ্ন আছে। ঠিক আছে, আমাদের নোটে আছে কয়টা? 11টা। সাজেশনে 8টা আছে। দেখেন এখানে 1 নাম্বার, 7, 8 এই 3টা প্রশ্ন নবম ব্যাচের ভাই বোনরা অবশ্যই পড়বেন। আমরা আজকে প্রথমে 1, 7, 8 এই 3টা প্রশ্ন পড়বো। এর পরের দিন বা আজকে যদি সময় পাই তাহলে আমরা পড়বো 5, 6 ডাবল স্টার, দেখতে পাচ্ছেন। তাহলে 1, 5, 6, 7, 8 এই 4টা প্রশ্ন আমরা পড়বো। নবম এবং দশম উভয় ব্যাচের জন্য এই 4টা প্রশ্ন ইম্পর্টেন্ট। ঠিক আছে, আগামী মানে নবম এবং দশম ব্যাচ যে পরীক্ষাটা দিবেন পর্যায়ক্রমে ধারাবাহিকভাবে। ঠিক আছে, তাহলে আমরা প্রথমে 1 নম্বর প্রশ্নে যাই, ব্যবস্থাপনার সংজ্ঞা এবং ব্যবস্থাপনার পরিধি। ঠিক আছে, আচ্ছা তাহলে সংজ্ঞায় যাই। দেখেন আপনি সংজ্ঞাটা কতটুকু দিবেন। ব্যবস্থাপনার সংজ্ঞা নোটে আছে 8 নাম্বারে। নোট এবং সাজেশনে একটু অমিল আছে, মানে সিকোয়েন্স একটু অমিল আছে, আমরা সেই অনুযায়ী যাচ্ছি। দেখেন আচ্ছা 8 নাম্বার, এই যে আমরা ব্যবস্থাপনার সংজ্ঞায় আসছি। দেখেন যদি প্রশ্নে 3 মার্কে আসে ব্যবস্থাপনার সংজ্ঞা, তাহলে এখানে যে সংজ্ঞাটা আছে না, যতটুকু আছে দেখেন, ব্যবস্থাপনার সংজ্ঞা প্রথম প্যারা আর নিচে আছে হেনরি ফেওল বলেন। 3 মার্কে আসলে আপনি যদি একটা প্রামাণ্য সংজ্ঞা দেন, তাহলে এই হেনরি ফেওলের কথাটা যদি আপনি ইনভার্টেড কমার মধ্যে দিতে পারেন, তাহলে 3-এ 3 পাওয়ার জন্য এতটুকুই যথেষ্ট। 3-এ আসলে এর বেশি দরকার নাই। দেখেন ব্যবস্থাপনার সংজ্ঞা আমি পড়ি এখনই, আপনারা যদি মনোযোগ দেন বা আপনারা বই বের করেন বা যাদের কাছে নোট আছে নোট বের করেন, তাহলে কিন্তু এখনই হয়ে যাবে। ঠিক আছে, কালকে পড়ার টাইম পাবেন না। আজকে যতটুকু যে পড়তেছেন 1 ঘন্টা ফার্স্ট সেমিস্টার, দ্বিতীয় ঘন্টায় সেকেন্ড সেমিস্টারের বই ব্যবসা উচ্চতর হিসাব বিজ্ঞান পড়বো, এতটুকুই সময়, এর বেশি সময় বের করা কিন্তু অনেকের জন্য অসম্ভব। তাহলে দেখেন ব্যবস্থাপনা হলো নির্দিষ্ট লক্ষ্য অর্জনের জন্য প্রতিষ্ঠান বা সংস্থার সম্পদ ও কার্যক্রমকে, আবার পড়ি দেখেন, ব্যবস্থাপনা হলো নির্দিষ্ট লক্ষ্য অর্জনের জন্য প্রতিষ্ঠান বা সংস্থার সম্পদ ও কার্যক্রমকে দক্ষতার সাথে, কিসের সাথে? দক্ষতার সাথে। 4টা জিনিস দেখেন, পরিকল্পনা, সংগঠন, দিক নির্দেশনা এবং নিয়ন্ত্রণ করার প্রক্রিয়া। আবার এই বাক্যটা পড়ে, এই বাক্যটা আপনাকে দিতেই হবে কমন, আপনি যে বই থেকে যেখান থেকে সংজ্ঞাটা পড়েন না কেন। ব্যবস্থাপনা হলো নির্দিষ্ট লক্ষ্য অর্জনের জন্য প্রতিষ্ঠানের বা সংস্থার, 2টা জিনিসকে, সম্পদ ও কার্যক্রমকে কিসের সাথে? দক্ষতার সাথে। কি করে? পরিকল্পনা করবে, সংগঠন করবে, মানে সংগঠিত করবে, দিক নির্দেশনা দিবে এবং নিয়ন্ত্রণ করবে। এই 4টা জিনিস করার একটা প্রক্রিয়া হলো ব্যবস্থাপনা। এটি এমন একটি কৌশল যেখানে ব্যক্তি ও দল একত্রে কাজ করে সুনির্দিষ্ট উদ্দেশ্য অর্জন করে। এটি এমন একটি কৌশল, কৌশল কাকে বলা হয়েছে ভাই? ব্যবস্থাপনাকে। এটি এমন একটি কৌশল যেখানে ব্যক্তি ও দল একত্রে কাজ করে। কিভাবে কাজ করে? একত্রে কাজ করে। কি করে? সুনির্দিষ্ট উদ্দেশ্য অর্জন করে। দেখেন ভাইয়া এবং আপুরা, দেখেন এখানে 2টা বাক্য আছে না, এই 2টা বাক্য যদি আপনি, অবশ্যই আপনি বানাই লেখার থেকে আপনি যদি বইয়ের ভাষাটা বারবার পড়েন, তাহলে কি মানটা ভালো হয় না? আমরা বানাই লিখলে মার্কস পাবো, বানাই লেখার অনেক কিছু আছে, কিন্তু কিছু কিছু সংজ্ঞা, সেই সংজ্ঞাটা আপনাকে বারবার পড়তে হবে, বইয়ের ভাষাটা ব্যবহার করবেন। 3 মার্কে আপনি বানায় না লিখে বইয়ের উন্নত ভাষাটা, বাক্যটা আপনি ব্যবহার করেন, তাহলে বেশি মার্কস পাবেন। আচ্ছা, প্রামাণ্য সংজ্ঞা বলতে কোন পণ্ডিতের সংজ্ঞা, ইনভার্টেড কমার মধ্যে যেটা আমরা দেই, এই সংজ্ঞাটা কিন্তু খুব জরুরি। তবে আমাদের কারোই, এমনকি আমি কত সংজ্ঞা লিখছি নোটে, কত সংজ্ঞা পড়ছি, আমার বোধহয় 5টা পরীক্ষায় এমন বোধহয় 3টা প্রামাণ্য সংজ্ঞা লিখতে পারছি, বা ইম্পর্টেন্ট জানি যে পরীক্ষাটা আসবে, তখন ওই সংখ্যাগুলো বেশি বেশি করে পড়ছি। এছাড়া কিন্তু মনে রাখা সম্ভব হয় না, কারণ একটা সাবজেক্টে 2-3টা সংজ্ঞা, প্রামাণ্য সংজ্ঞা একটার সাথে একটা গোলমাল পেকে যায়, অন্য সাবজেক্টের সংজ্ঞা আছে, এবার মনে থাকে না। তবে ব্যবস্থাপনা কি, এটা একটা মৌলিক প্রশ্ন এবং ব্যবস্থাপনায় প্রতি বছর এটা আসে। কাজে আপনি হেনরি ফেওলের সংজ্ঞাটা অথবা অন্য অনেক লেখকের সংজ্ঞা আছে, আমি এই হেনরি ফেওলের সংজ্ঞাটা ছোট, আমার কাছে ভালো মনে হয়েছে, এটা দিছি। এই সংজ্ঞাটা এখনই আপনি মুখস্থ করবেন। দেখেন হেনরি ফেওল বলেন, কি বলেন?
ব্যবস্থাপনা হলো পরিকল্পনা, সংগঠন, নেতৃত্ব, সমন্বয় ও নিয়ন্ত্রণের মাধ্যমে সংস্থার লক্ষ্য অর্জন করা। ব্যবস্থাপনাটা কি? এখনই মুখস্থ করেন। পরিকল্পনার সংগঠন, নেতৃত্ব, সমন্বয়, নিয়ন্ত্রণ, মানে এই চারটা জিনিসের মাধ্যমে সংস্থার লক্ষ্য অর্জন করাটাকেই ব্যবস্থাপনা বলে। হেনরি ফেওল। তাহলে আমরা ইনশাল্লাহ এইটা পারবো, এই সংজ্ঞাটা 3 মার্কে যদি ছোট করে আসে। আচ্ছা ঠিক আছে, তাহলে এতটুকু লিখবেন 3-এ আসলে। এবার আমরা এই যে এইটা, এবার আমরা ব্যবস্থাপনার পরিধিতে যাচ্ছি। দেখেন, নবম দশম উভয় ব্যাচের জন্য পরিধিটা কিন্তু পড়তে হবে। এখানে আছে 10টা, আপনি পরীক্ষায় কয়টা লিখবেন? দেখেন, পরীক্ষায় যদি একটা জিনিস আমাদের বেলায় কি হয়েছে জানেন, অষ্টম ব্যাচে এই আপনার মানে 3 মার্কে যে প্রশ্নটা সাধারণত আসে, যেমন একটা সংজ্ঞা আসতে পারে, সেই 3 মার্কের প্রশ্নটা মানে 8 মার্কে যেটা আসে, যেমন ব্যবস্থাপনার পরিধি, এটা 3 মার্কে আসছে। আবার 8-এরটা 5-এ আসছে, 5-এরটা 8-এ আসছে, মানে 8 মার্কে আসছে। তখন কি করতে হবে? এখানে যেমন দেখেন, ব্যবস্থাপনার পরিধি আমরা 10টা আছে, 10টা পড়বো না, আমরা এখান থেকে বেছে বেছে 8টা পড়বো। ঠিক আছে, সেই 8টা লিখবো যদি 8 মার্কে আসে। যদি 5-এ আসে 5টা লিখবো। যদি 3 মার্কে ব্যবস্থাপনার পরিধি আসে, তখন আপনি যদি 8টা বা 5টা লিখতে যান, তখন কিন্তু টাইম পাবেন না। 3 মার্কে আসলে আপনি যদি খুব হাত চালু থাকে, তাহলে আপনি 5টা লিখতে পারেন। তা না হলে এই 10টা বা 8টার থেকে এমন 3টা বেছে নিবেন, যেই 3টা পুরো ব্যবস্থাপনার পরিধিকে মানে বোঝাবে। ওই 3টা দিয়ে যেন আপনি ব্যবস্থাপনার পরিধিটা স্যারকে বোঝাই দিতে পারেন, সেরকম 3টা বেছে নিতে হবে। ঠিক আছে, তাহলে আমরা এখান থেকে, এখানে 10টা আছে, আমরা 8টা পড়ি। আপনারা দাগায় নেন বা দাগায় রাখেন। দেখেন, প্রথমে ব্যবস্থাপনার পরিধিটা কি? পরিকল্পনা করা। ব্যবস্থাপনাটা প্রথমে কি করে? পরিকল্পনা করে। ব্যবস্থাপনার আমরা ভূমিকাটা পড়ি। দেখেন, ব্যবস্থাপনার পরিধি অনেক বিস্তৃত এবং এটি বিভিন্ন কার্যক্রম এবং ক্ষেত্রের মধ্যে বিভক্ত। এর মাধ্যমে একটি প্রতিষ্ঠান বা সংস্থা সুষ্ঠুভাবে পরিচালিত হয় এবং নির্দিষ্ট লক্ষ্যে পৌঁছাতে পারে। এবার আমরা প্রধান পরিধি আলোচনা করব। ঠিক আছে, আমরা 1 থেকে 10 কোনটা কোনটা পড়া যায় দেখি। এখানে টেলিগ্রামে কিন্তু অনেকে কথা বলতে চাচ্ছেন, পারেন না। এটা হচ্ছে মিউট করা থাকে, ঢুকলেই মিউট করা দেখায়। ঠিক আছে, এটা একটা ভালো ফিচার। এখানে আপনি চাপ দিলে আনমিউট হলেই কথা বলতে পারবেন। ঠিক আছে, পরিকল্পনাটা দেখেন। ব্যবস্থাপনার অন্যতম গুরুত্বপূর্ণ অংশ হলো পরিকল্পনা। এর মাধ্যমে ভবিষ্যৎ লক্ষ্য নির্ধারণ, কৌশল প্রণয়ন এবং সম্ভাব্য ঝুঁকি বিশ্লেষণ করা হয়। তার মানে ব্যবস্থাপনার পরিধি আসলে, পরিধিটা কি? আমি পরিধিটা একটু বলি। পরিধিটা হচ্ছে আওতা, মানে ব্যবস্থাপনা কোন কোন বিষয় নিয়ে আলোচনা করে, ব্যবস্থাপনার মধ্যে কি কি বিষয় আছে, কোন কোন বিষয় ব্যবস্থাপনা অন্তর্ভুক্ত করতে পারে, সেটা হচ্ছে তার পরিধি। আগে আমরা প্রশ্নটা বুঝবো, তাহলে আমরা বানায়ও লিখতে পারবো। তাহলে পরিকল্পনা করা ব্যবস্থাপনার ভিতরে অন্যতম গুরুত্বপূর্ণ একটা ওর কাজ হচ্ছে পরিকল্পনা। আচ্ছা, 2 নম্বর কাজ কি? সংগঠন, সংগঠিতকরণ। এখানে সংগঠনের ইংরেজি অর্গানাইজিং দিচ্ছি, কিন্তু অর্গানাইজিং এর সঠিক ইয়েটা বোধ হয় সংগঠিতকরণ দিলে ভালো হয়। অর্গানাইজেশন মানে সংগঠন, সংগঠিতকরণ দিবেন। দেখেন, একটি প্রতিষ্ঠানের কাঠামো তৈরি করা, দায়িত্ব কর্তব্য বন্টন করা, কার্যক্রম পরিচালনার জন্য সংগঠন অপরিহার্য। বা সংগঠিতকরণ, যা আছে লোকবল অবকাঠামো, সেটাকে সংগঠিত করা বা একটা সংগঠন স্থাপন করা, সেটা হচ্ছে ব্যবস্থাপনার আর একটা পরিধিভুক্ত কাজ। তাহলে 1 নম্বরে পরিকল্পনা, 2 নম্বরে সংগঠিতকরণ বা সংগঠন বা অর্গানাইজিং। তাহলে এইগুলো কিন্তু মৌলিক জিনিস, আপনি লিখে রাখেন, দাগায় রাখেন। ঠিক আছে, এই পরিধিগুলো কিন্তু দিবেনি। নেতৃত্ব, দিক নির্দেশনা। আমি একটা জিনিস মনে রাখার জন্য আপনাদের বলি, আমরা সংগঠনের যে সংজ্ঞাটা পড়ছি না, সেখানে কিন্তু এই 5টা, প্রথম কিন্তু এই 5টা, আপনি এই প্রথম 5টা কিন্তু কমন দিবেনি। সংগঠনের পরিধি আসলে এই 5টা দিবেন, সংগঠনের কার্যাবলী আসলে এই 5টা, সরি, ব্যবস্থাপনার পরিধি আসলে এই 5টা, কার্যাবলী আসলে এই 5টা। আবার ব্যবস্থাপনা চক্র একটা, আপনাদের অ্যাসাইনমেন্টে অ্যাসাইনমেন্টে যেটা আপনারা দিচ্ছেন, যে 5টা চক্র দিচ্ছেন, একটা চক্র আসছিল অ্যাসাইনমেন্টে, তাই সেই চক্রটা কিন্তু এই 5টা দিয়েই চক্রটা হবে, এই 5টার বাইরে কিন্তু চক্র হয় না। ঠিক আছে, মৌলিক ব্যবস্থাপনার যে নতুন পুরাতন বই এমবিএ বাংলা প্রোগ্রামে, ঠিক আছে, সেটাই কিন্তু এই 5টা দিয়ে চক্রটা করা ছিল। আর নতুন বইতে বোধহয় 5টা দিয়ে নাই, অথবা বোধহয় প্রশ্নটা নাই বা কিছু একটা হবে। ঠিক আছে, তাহলে দেখেন 2 নম্বরে কি আছে? 3 নম্বর আছে নেতৃত্ব, দিক নির্দেশনা। কর্মীদের সঠিকভাবে পরিচালিত করা, অনুপ্রাণিত করা এবং কার্যকরী দিক নির্দেশনা প্রদান ব্যবস্থাপনার একটি গুরুত্বপূর্ণ অংশ। এই 5টা আপনি যে বই থেকে পড়েন না কেন, দুনিয়ার যেখান থেকে পড়েন, এই 5টা কিন্তু পরিধির প্রথম দিতেই হবে আপনাকে। আচ্ছা, 4 নম্বর আছে সমন্বয় সাধন। একটা সংগঠন ব্যবস্থাপনার কাজ কি বলেন? ম্যানেজাররা কি করে?
ম্যানেজমেন্ট কি করে? সমন্বয় করে না? সবার সাথে সমন্বয় করে, বিভিন্ন ডিপার্টমেন্ট সমন্বয় করে, বিভিন্ন কর্মীর সাথে সমন্বয় করে, প্রতিষ্ঠানের বিভিন্ন বিভাগের কাজ একত্রিত করা, সেগুলোর মধ্যে সামঞ্জস্য বিধান করা, বন্টন করা, সমন্বয় করা। ঠিক আছে, এটা হচ্ছে ওর পরিধি। নিয়ন্ত্রণটা কি? কন্ট্রোল। ম্যানেজমেন্টের কাজই তো কন্ট্রোলিং, নিয়ন্ত্রণ, কন্ট্রোল করা। তাহলে নির্ধারিত লক্ষ্যের সঙ্গে বাস্তব কার্যক্রমের তুলনা করে কোনো ঘাটতি থাকলে তা সংশোধন করা হয়, নিয়ন্ত্রণ আরোপ করা হয়। এটা হচ্ছে ব্যবস্থাপনার অন্যতম আরেকটা পরিধি। তাহলে প্রথম 5টা পরিধি কি ছিল? পরিকল্পনা, সংগঠন, নেতৃত্ব, সমন্বয়, নিয়ন্ত্রণ। এই 5টা এখনই মুখস্থ করে ফেলান, ভিতরে লিখতে পারবেন, কয়েকবার পড়লে পয়েন্টস মুখস্থ করা জরুরি। আচ্ছা, এরপরে আমরা এই 5টা দেওয়ার পরে আরো অন্তত 3টা দিব। ঠিক আছে। আচ্ছা বলেন তো, ব্যবস্থাপনার আর একটা গুরুত্বপূর্ণ পরিধি কি মানব সম্পদ ব্যবস্থাপনা করা না? অবশ্যই। কারণ ব্যবস্থাপনা কাদের ব্যবস্থাপনা করে? সম্পদ ব্যবস্থাপনা করে, উৎপাদন ব্যবস্থাপনা করে, কিন্তু সবকিছুর মূলে তো মানব, তাই না? কাজেই মানব সম্পদ ব্যবস্থাপনা করা ওর অন্যতম আরেকটি গুরুত্বপূর্ণ কি পরিধিভুক্ত বিষয়। আচ্ছা, 3 নম্বরে কি আছে? মানব সম্পদ ব্যবস্থাপনার মধ্যে কি কি আছে আমরা সবাই জানি। নিয়োগ, প্রশিক্ষণ, উন্নয়ন, মূল্যায়ন, বেতন ভাতা ব্যবস্থাপনা, এগুলো, হ্যাঁ, হাজিরা টাজিরা, এগুলো অনেক কিছু। আর্থিক ব্যবস্থাপনাটা কি? ব্যবস্থাপনা কি আর্থিক ব্যবস্থাপনা করে না? নাকি এই যে ফাইন্যান্সিয়াল যে ডিপার্টমেন্টটা আছে সেটা কার মধ্যে? সেটা তো ব্যবস্থাপনার একটা বৃহত্তর অংশের একটা ক্ষুদ্রতম অংশ। আর্থিক ব্যবস্থাপনায় যারা করেন, প্রতিষ্ঠান পরিচালনার জন্য বাজেট, ব্যয় নিয়ন্ত্রণ, লাভ ক্ষতির হিসাব সংরক্ষণ, বিনিয়োগ পরিকল্পনা, সবকিছু কিন্তু ম্যানেজমেন্টেরই কাজ, ব্যবস্থাপনারই কাজ, ওরই পরিধির মধ্যে পড়ে। ঠিক আছে। আচ্ছা, এবার পয়েন্টস গুলো আপনাদের একটু মুখস্থ করাই, মনে রাখার জন্য বলি। দেখেন, আপনারা চোখ বন্ধ করে শুনেন। পরিকল্পনা, সংগঠিতকরণ, নেতৃত্ব, সমন্বয়, নিয়ন্ত্রণ, এই 5টা খালি মুখস্থ করেন। পরের 2টা মুখস্থ করা লাগবে না। পরের 6 নম্বরে আছে মানব সম্পদ ব্যবস্থাপনা, 7 নম্বরে আছে আর্থিক ব্যবস্থাপনা। ঠিক আছে, প্রথম 5টা ব্যবস্থাপনার সংজ্ঞার মধ্যে থাকে, পরের 2টা মানব সম্পদ ব্যবস্থাপনা, আর্থিক ব্যবস্থাপনা, 7টা গেল। আচ্ছা, আর যে 3টা আছে, 3টার মধ্যে আপনি দেখেন, মার্কেটিং, বিপণন ব্যবস্থাপনা, এটা আপনার মনে থাকবে। উৎপাদন ও কার্যক্রম ব্যবস্থাপনা, এটা কি? উৎপাদন পরিচালনা করা। ঠিক আছে। প্রোডাকশন যেটা, অপারেশন যেটা, সেইটা। তাইলে কি ও শুধু আর্থিক ব্যবস্থাপনা করবে, মানব সম্পদ ব্যবস্থাপনা করবে, আর উপরের 5টা করবে, কিন্তু প্রোডাকশন দেখবে না? দেখবে তো। বিপণন, সব উৎপাদন করলো, পরে কি মার্কেটিং করবে না? করবে। আচ্ছা, যে প্রযুক্তি লাগে আমাদের প্রতিষ্ঠান পরিচালনা করার জন্য, সেটা কি ওর দরকার না? দরকার। আপনি প্রযুক্তিটাকে যদি দিতে না চান, এটাকে আপনি এই উৎপাদন কার্যক্রম ব্যবস্থাপনার মধ্যে দেন, যদিও প্রযুক্তি সব ক্ষেত্রে লাগে। আর বিপণন ব্যবস্থাপনাকে আপনি নাও দিতে পারেন, অন্তত এই 8টা দেন, প্রথম 8টা দেন, অথবা আপনি একটার সাথে 2টা মিলাই দিতে পারেন। ঠিক আছে, মোটামুটি এই 10টাই ব্যবস্থাপনার পরিধি। আমি সেই 10টাকে কিন্তু এখানে তুলে আনছি। তাহলে এই পরিধিটা যদি আসে, এখন আপনারা এখানে হয়তো অনেকে ব্যস্ত, অনেক কারণে কথা বলতে পারবেন না, তবে আমরা যে গ্রুপ স্টাডিটা করি 8ম ব্যাচের পরীক্ষার আগে, সেইটাই কিন্তু আমরা যারা এখানে উপস্থিত থাকি সবাই কিন্তু একজন আরেকজনকে পয়েন্টস গুলো ধরি। ঠিক আছে, যদিও এখন সেটা করবো না, এখন হয়তো সম্ভব হবে না সেটা। এই পয়েন্টস গুলো বলি, তখন আমাদের মুখস্থ হয়ে যায় সাথে সাথে। ঠিক আছে, এবং এই গ্রুপ স্টাডির মাধ্যমেই কিন্তু ফার্স্ট সেমিস্টার পরীক্ষা দিছি আমি না, শুধু আমি সহ কমপক্ষে 50 জন। ঠিক আছে। আচ্ছা, ওকে, তাহলে একটা প্রশ্ন, ইম্পর্টেন্ট প্রশ্ন কিন্তু আজকে আমাদের হয়ে গেল, ব্যবস্থাপনার সংজ্ঞা এবং পরিধি। ঠিক আছে, এটা আসলে আশা করি আপনারা লিখতে পারবেন। এবার উপসংহারটা নিজের মতো করে দিতে পারেন, অথবা মূল যে বিষয়বস্তু সেটার সাথে মিল রেখে একটা উপসংহার অবশ্যই দিবেন। কারণ স্যারেরা কিন্তু প্রশ্নের কাঠামোটার দিকে দেখে, ভিতরে অনেক সময় কিন্তু স্যারেরা চোখ বুলায় যায়, কিন্তু উপসংহারটা, ভূমিকাটা, এটা কিন্তু দেখে। কাজে এই বিষয়গুলো থাকবে। ঠিক আছে। আবার অনেকে কি করেন, আমি অনেকের খাতা দেখছি যে অনেকে ওই শুধু পয়েন্টস গুলো, আমার সময়ের অভাবে শুধু পয়েন্টস, যেমন এখানে 10টা আছে, সমন্বয়, সাধন, নিয়ন্ত্রণ, 2 নম্বরে মানব সম্পদ, 7 নম্বরে আর্থিক ব্যবস্থাপনা, এই পয়েন্টস গুলো লিখে যান। পয়েন্টস লিখলে আপনি 8-এর মধ্যে 2-এর বেশি পাবেন না। ঠিক আছে, মার্কস পাবেন না। তবে মার্কস পাওয়ার জন্য আপনাকে করতে হবে, আপনার হাতটা চালু করতে হবে খুব বেশি করে, এবং ইম্পর্টেন্ট ডাবল এবং ট্রিপল স্টার প্রশ্নগুলো আপনাকে বুঝে যেতে হবে পরীক্ষার হলে। ঠিক আছে, অন্য কোনো আশায় পরীক্ষার হলে যাবেন না, কারণ এই 8ম ব্যাচের পরীক্ষাটা কেমন হয়েছে? মোবাইল নিচে মোবাইল কেড়ে রাখছে, খাতা নিচে খাতা কেড়ে রাখছে, বই নিচে বই কেড়ে রাখছে। স্যাররা কিন্তু কোনো শিক্ষক, যারা প্রকৃত শিক্ষক, আমরা অনেকেই আছি এখানে শিক্ষক, তারা কিন্তু কেউ চায় না যে নকল করুক। ঠিক আছে, কাজেই শিক্ষকরা নকল করতে দিতে চায় না। কাজে আমাদের অবশ্যই পড়ে যেতে হবে, তা না হলে ওই ফার্স্ট পরীক্ষা দেওয়ার পরের দিন অনেকে কিন্তু আর পরে নাই, এমবিএ করবে না। ঠিক আছে, গেল। আচ্ছা, অনেক কথা বলি, ডোন্ট মাইন্ড ভাইয়েরা, আপনারা দেখেন। এবার আমরা আর একটা ট্রিপল স্টার প্রশ্ন করবো, সেটা কি? সাজেশন থেকে দেখে আসি। দেখেন, এক এক আচ্ছা, আর একটা ট্রিপল স্টার প্রশ্নটা কি?
আচ্ছা দেখেন, আমরা 1 নম্বর প্রশ্ন পড়ছি না, এবার আমরা পড়বো 7 এবং 8। এই দুটো প্রশ্ন খুবই ইম্পর্টেন্ট। 7 নাম্বার দেখেন, ব্যবস্থাপনা কি একটি পেশা? এটা কিন্তু খুব মজার প্রশ্ন এবং ভেরি ভেরি ইম্পর্টেন্ট, আসে প্রত্যেক বছর মাঝে মধ্যে আসে। দেখেন, পেশা কিনা, এটা আমার এখানে উত্তরটা আপনি যদি মনোযোগ দেন আপনি ভুলবেন না, আমি আশা করি। এখানে আশা করি ব্যবস্থাপনা পেশা ব্যাখ্যা করুন। দেখেন 6 নাম্বার, 6 যাচ্ছি। এই প্রশ্নটা এখানে আমি খুব ভালোভাবে তুলে ধরার চেষ্টা করছি যাতে আমাদের মনে থাকবে সবার। দেখেন, আপনাকে কিন্তু প্রশ্ন করছে ব্যবস্থাপনা কি একটি পেশা কিনা। আমি একটু বড় করি, দেখতে সমস্যা হতে পারে। আপনি সরাসরি এটা ভাববেন না যে ব্যবস্থাপনা একটা পেশা, এবং এটাও পরীক্ষার হলে লিখবেন না যে হ্যাঁ ব্যবস্থাপনা একটা পেশা, তাহলে কিন্তু ভুল হয়ে যাবে। ঠিক আছে, আপনাকে কৌশলী হতে হবে। ব্যবস্থাপনা কি একটি পেশা, ব্যাখ্যা করুন। আপনি যদি প্রশ্নের উত্তরটা দেন না ব্যবস্থাপনা একটা পেশা না, তাহলে না এর পক্ষে ব্যাখ্যা দিবেন। আর যদি প্রশ্নটা এরকম হয় ব্যবস্থাপনা কি একটি পেশা, উত্তরের সপক্ষে যুক্তি দিন, তাহলে কিন্তু আপনার উত্তর যেটা হবে, আপনি যদি না বলেন তা না এর সপক্ষে যুক্তি দিবেন, স্যার আপনার কাটবে না। বইতে খাতায় যে হ্যাঁ বলে পেশা বলে ব্যাখ্যা আছে দিতে ওটা দিতে হবে তা না। যেখানে আমার স্বাধীনতা আছে সেই প্রশ্ন আমি যেভাবে খুশি সেভাবে লিখতে পারি। এখানে কিভাবে লেখা হয়েছে দেখেন, ব্যবস্থাপনা এমন একটি প্রক্রিয়া যা পরিকল্পনা, সংগঠন, নেতৃত্ব, নিয়ন্ত্রণের মাধ্যমে একটি প্রতিষ্ঠানের লক্ষ্য অর্জনে সহায়তা করে। যে সংজ্ঞাটা আমরা পড়ছিলাম হেনরি ফিওলের বা ভূমিকায়, ওই একই কথা। ব্যবস্থাপনা বলতে কি বোঝেন ওই একটা কথাই আসবে কিন্তু বারবার। এখন প্রশ্ন হলো, এটা কি একটি পেশা হিসেবে বিবেচিত হতে পারে? পেশা হওয়ার জন্য সাধারণত কিছু নির্দিষ্ট বৈশিষ্ট্য থাকা দরকার, সুতরাং পেশার বৈশিষ্ট্য অনুযায়ী ব্যবস্থাপনাকে মূল্যায়ন করা যেতে পারে। দেখেন ভাই, এই ভূমিকাটা নিছকই একটা ভূমিকা না, এটা খুবই ইম্পর্টেন্ট কিছু কথা। ব্যবস্থাপনা কি একটি পেশা, প্রশ্নের গুরুত্বপূর্ণ অংশ কিন্তু প্রথমেই আছে। আমি আবার একটু পড়ি, দেখেন, ব্যবস্থাপনা এমন একটি প্রক্রিয়া যা পরিকল্পনা, সংগঠন, নেতৃত্ব, নিয়ন্ত্রণের মাধ্যমে একটি প্রতিষ্ঠানের লক্ষ্য অর্জনে সহায়তা করে। এই কথাটা দিবেন, দেবার পরে লিখবেন। এখন প্রশ্ন হলো, এটি কি একটি পেশা হিসেবে বিবেচিত হতে পারে? তারপরে আপনি নিজেই লিখবেন, পেশা হওয়ার জন্য সাধারণত কিছু নির্দিষ্ট বৈশিষ্ট্য থাকা দরকার। এবার আমরা দেখব ব্যবস্থাপনা পেশা কিনা, সেটা আমরা মূল্যায়ন করে দেখব। এই কথাটুকুই ভূমিকা। এরপরে আমরা দেখি ব্যবস্থাপনা একটি পেশা কিনা। পেশার প্রধান বৈশিষ্ট্য এবং ব্যবস্থাপনার মূল্যায়নের মাধ্যমে ব্যবস্থাপনা পেশা কিনা সেটা আমরা বোঝার চেষ্টা করব। দেখেন, বেশি না, এটাই কি কিন্তু একটা জিনিস বলে রাখি, সম্পূরক কথা এখানে কথা প্রসঙ্গে আসছে, সেটা হচ্ছে আমরা যেন এরকম না ভাবি, যেহেতু আমাদের অনেক গ্যাপ নিয়ে যাচ্ছি, হাতের লেখা ইয়া থাকতে পারে, অনেক অনেক সিনিয়র আছেন, ঠিক আছে। এখানে একটা জিনিস খেয়াল রাখবেন, ব্যবস্থাপনা একটি পেশা, এটা ভাববেন না যে বেশি পয়েন্টস দিলে, বেশি পৃষ্ঠা দিলে বেশি মার্কস, না। এই ধরনের প্রশ্নে পয়েন্টস বেশি না, পয়েন্টস একটা দিয়ে যদি আপনি প্রমাণ করতে পারেন তাহলে একটাই যথেষ্ট। এখানে আমি 3টা দিয়ে প্রমাণ করছি, আপনি 3টার দিকে তাকান। দেখেন, বিশেষায়িত জ্ঞান ও প্রশিক্ষণ। পেশা হতে গেলে, যেমন ডাক্তারি একটা পেশা, ইঞ্জিনিয়ারিং একটা পেশা, এর বিশেষায়িত জ্ঞান আছে। যেমন ডাক্তার সবাই হতে পারে না, সবাই ডাক্তার হয় না, মাস্টার্স পাস করলে পিএইচডি করলেও সে ডাক্তার না, ঠিক আছে। আবার এর জন্য পেশা হতে গেলে বিশেষায়িত জ্ঞান ও প্রশিক্ষণ থাকবে, মানে ডাক্তারের বিশেষায়িত জ্ঞান আছে এবং প্রশিক্ষণ আছে, যেটা আপনার আমার নাই। 2 নম্বরে কি আছে, পেশাদার সংস্থা এবং নৈতিক মানদণ্ড। দেখেন, ডাক্তাররা কিন্তু মেডিকেল অ্যাসোসিয়েশনের সদস্য, মানে তারা এই প্রতিষ্ঠানের সদস্য না হলে তারা কিন্তু নামের আগে ডাক্তার, আমার যতদূর আমি জানি, ডাক্তার লাগানো বা প্র্যাকটিস করা এটা কিন্তু করতে পারে না। কাজেই পেশাদার সংস্থা তাদের আছে, কিন্তু প্রশ্ন হচ্ছে যারা ব্যবস্থাপক, মানে আপনি আপনার প্রতিষ্ঠানের ম্যানেজার, নিজে একটা প্রতিষ্ঠান খুললেন, আপনি ম্যানেজার হয়ে গেলেন, আপনি কি পেশাদার কোন সংস্থা ডাক্তারদের মতন সেই সংস্থার সদস্য হয়েছেন? হন নাই, তারপরেও কিন্তু আপনি ব্যবস্থাপক। কাজেই আমি প্রশ্নটা পড়বো লাইন বাই লাইন, কিন্তু একটু বুঝাই। কাজেই পেশাদার সংস্থার সদস্য না হয়েও আপনি ব্যবস্থাপক হতে পারেন, তবে সেই তবেটা আমরা পরে পড়বো। দেখেন, 3 নম্বর আছে, পেশা হতে গেলে সেবামূলক দৃষ্টিভঙ্গি থাকা লাগে। ইঞ্জিনিয়ারিং পেশা হলে সেবামূলক দৃষ্টি থাকবে, ডাক্তার পেশা হতে গেলে সেবামূলক দৃষ্টিভঙ্গি থাকা লাগবে। এখন ব্যবস্থাপনা এটা একটা পেশা হতে গেলে এর সেবামূলক দৃষ্টিভঙ্গি থাকা লাগবে। আসলে কি ব্যবস্থাপকদের সেবামূলক চিন্তা ভাবনা করা লাগে? সেটা যদি করা লাগে তাহলে ব্যবস্থাপনা একটা পেশা। 4 নম্বরে কি আছে দেখেন, স্বীকৃত যোগ্যতা এবং ডিগ্রি। পেশা হতে গেলে তার স্বীকৃত যোগ্যতা এবং ডিগ্রি থাকা লাগে, যেমন ডাক্তার, হ্যাঁ, এমবিবিএস পাস করা লাগে, বা অন্যান্য পেশা ইঞ্জিনিয়ারিং পাস করা লাগে, ঠিক আছে। এখন স্বীকৃত যোগ্যতা এবং ডিগ্রি না থাকলে সেটা পেশা হবে না। আমরা এই 4টা পয়েন্টে আলোচনা করব। দেখেন, খুব ইজি, এখনই আপনার মুখস্থ হয়ে যাবে। বিশেষায়িত জ্ঞান ও প্রশিক্ষণ,
এখানে এই যে ছোট কালো কালো ছোট ছোট বিন্দু দিয়ে লিখছি না, এটা হচ্ছে প্রশ্নটা যাতে মুখস্থ হয় তাড়াতাড়ি, যাতে আমরা মাথায় ঢুকে, এর জন্য আমরা এরকম করছি। এখন এখানে আপনি লেখার সময় ছোট ছোট ভাগ ভাগ করে পয়েন্ট আকারে না দিয়ে বিশেষত জ্ঞান ও প্রশিক্ষণের প্যারাগ্রাফের মধ্যে এটাকে আপনি একত্রিত করে প্যারাগ্রাফ আকারে দিবেন, ঠিক আছে? এরকম, আর যদি চান এরকম দিবেন। আচ্ছা, এবার দেখি আমরা বিশেষত জ্ঞান ও প্রশিক্ষণ। পেশাগত ক্ষেত্রে কাজ করার জন্য নির্দিষ্ট জ্ঞান ও প্রশিক্ষণের প্রয়োজন হয়। ব্যবস্থাপনার ক্ষেত্রে প্রথমে আপনি এখানে দুইটা বিন্দু আছে না, দেখছেন? প্রথমে আপনি লিখবেন যে পেশা হতে গেলে বিশেষত জ্ঞান ও প্রশিক্ষণ দরকার। দ্বিতীয় পয়েন্টে লিখবেন ব্যবস্থাপনার সেটা আছে কিনা। আপনি এই সব প্যারাগ্রাফে দুইটা বাক্য লিখবেন, এখানে দুইটা বাক্য, এখানে দুইটা বাক্য। একটা বাক্য হচ্ছে পেশা হতে গেলে সেবামূলক দৃষ্টিভঙ্গি থাকা দরকার, ব্যবস্থাপনা সেটা আছে কিনা সেটা বলবেন। দেখেন, বিশেষত জ্ঞান ও প্রশিক্ষণ। পেশাগত ক্ষেত্রে কাজ করার জন্য নির্দিষ্ট জ্ঞান ও প্রশিক্ষণের প্রয়োজন হয়। ব্যবস্থাপনার ক্ষেত্রে বিশেষিত জ্ঞান যেমন ব্যবসায় প্রশাসন, বিবিএ, এমবিএ, অর্থনীতি, মানব সম্পদ ব্যবস্থাপনা ইত্যাদি বিষয়ে প্রশিক্ষণ ও পড়াশোনার প্রয়োজন। আমি কিন্তু ডিগ্রির কথা বলি নাই, আমি বলছি বিবিএ, এমবিএ, অর্থনীতি, মানব সম্পদে পড়ার দরকার, মানে জ্ঞানের কথা বলছি, প্রশিক্ষণের কথা বলছি, ঠিক আছে? প্রশিক্ষণের মাধ্যমে যে জ্ঞানটা পাই সেটার কথা বলছি। তাহলে এই পয়েন্টে আপনি এই কথাগুলো লিখবেন। দ্বিতীয় পয়েন্টে যাচ্ছি, পেশাদার সংস্থা এবং নৈতিক মানদণ্ড। দুইটা জিনিস, আপনি যদি চান প্রশ্নটাকে একটু বড় করবেন তাহলে কি লিখবেন ভালো করে দেখেন। আমি একটা প্রশ্ন ভেঙে দেই। পেশাদার সংস্থা, যারা বড় করে লিখতে চান, ভালো মার্কস পেতে চান, পেশাদার সংস্থা দিয়ে একটা পয়েন্টস, নৈতিক মানদণ্ড দিয়ে আরেকটা পয়েন্টস। ভিক্ষাবৃত্তি, এটা কিন্তু নৈতিক মানদণ্ড নাই, কাজে এটা কিন্তু পেশা না, এটা হচ্ছে বৃত্তি। আমরা তো অবশ্যই বলি যে বৃত্তি এটা। আবার চুরি করা, এটা কিন্তু পেশা না, এটা হচ্ছে স্বভাববশত যে কাজ, ভিক্ষা করা বা বৃত্তি বলা চলে, ঠিক আছে? আর নৈতিক মানদণ্ড থাকলেই কেবল সেটা পেশা। আমরা এবার 2 নম্বরটাকে দুইটা পয়েন্টে যাতে আমরা লিখতে পারি সেভাবে পড়ি। দেখেন, পেশাদারদের জন্য সাধারণত নির্দিষ্ট সংস্থা থাকে, এখানে সংস্থা দুইবার আসছে, কেটে দেন, থাকে যা নৈতিক মানদণ্ড নির্ধারণ করে। যেমন ডাক্তারদের জন্য মেডিকেল কাউন্সিল বা মেডিকেল অ্যাসোসিয়েশন, বাংলাদেশে বাংলাদেশ মেডিকেল অ্যাসোসিয়েশন, বিএমএ বলে, ঠিক আছে? তার মানে আপনি 2 নম্বর পয়েন্টে পেশাদার সংস্থা দিলে এটা লিখবেন। লেখার পরে লিখবেন ব্যবস্থাপকদের জন্য পেশাদার সংস্থা আছে, তবে সব ক্ষেত্রে সব ব্যবস্থাপক তার মধ্যে এখনো অন্তর্ভুক্ত হন নাই বা বাধ্যতামূলক না। যেমন আমরা যে প্রতিষ্ঠানের ম্যানেজার, ব্যবস্থাপক, এক্সিকিউটিভ, তারা কিন্তু আমরা এই ব্যবস্থাপনা সংগঠনের সদস্য সবাই কিন্তু না। ব্যবস্থাপনার ক্ষেত্রে পিএমআই, প্রজেক্ট ম্যানেজমেন্ট ইনস্টিটিউট, এএমএ, আমেরিকান ম্যানেজমেন্ট অ্যাসোসিয়েশন ইত্যাদি সংস্থা আছে, তবে এটি সম্পূর্ণ নিয়ন্ত্রিত পেশা নয়। এই ইংরেজি টার্মগুলো যদি আপনি পরীক্ষায় ব্যবহার করেন, আপনার প্রশ্নের আপনাকে 8-এ 7 দিয়ে দিবে, 8-এ 8ও দিতে পারে। কথার কথা, যদি এই ইংরেজিগুলো, এই সংস্থাগুলো আপনি লেখেন, অনেকে এগুলো এড়িয়ে যাবেন, খবরদার, এগুলো ইজি টার্ম। ইত্যাদি সংস্থা আছে, তবে এটি এখনো সম্পূর্ণ নিয়ন্ত্রিত পেশা নয়। এখানে কিছু বাক্য উজ্জ্ব আছে, এখানে নিয়ন্ত্রিত পেশা নয় কখন? ব্যবস্থাপনাটাই নিয়ন্ত্রিত পেশা নয়। কেন নিয়ন্ত্রিত পেশা নয়? কারণ হচ্ছে আমরা এই সংগঠনের সদস্য না। আমরা যারা এখানে ম্যানেজার বিভিন্ন প্রতিষ্ঠানের, তারা কেউই কি এই পিএমআই, এএম এর সদস্য হয়েছেন? অনেকে থাকতে পারে, অনেকে না। তার মানে এই সংস্থার সদস্য না হয়ে আমরা ব্যবস্থাপক হতে পারি। একটা জিনিস দেখেন, এখানে নৈতিক মানদণ্ড, বোধহয় নৈতিক মানদণ্ড সম্পর্কে কিছু নাই, আমি নিজের থেকে একটু বলে যাই। দেখেন, পেশাদার সংস্থা যে নৈতিক মানদণ্ড নির্ধারণ করে, সেই নৈতিক মানদণ্ড সংশ্লিষ্ট পেশার লোকেরা ফলো করে। ব্যবস্থাপনার ক্ষেত্রে এখনো পেশাদার সংস্থার মধ্যে বা নির্দিষ্ট নৈতিক মানদণ্ড মেনে চলার বাধ্যবাধকতা তৈরি হয়নি, তাই এই মানদণ্ডে ব্যবস্থাপনাকে পেশা বলা যায় না, পুরোপুরি বলা যায় না। তবে অনেক ক্ষেত্রে আবার এটার মধ্যে আমরা অন্তর্ভুক্ত হচ্ছি, নৈতিক মানদণ্ড মেনে চলতেছি। তাহলে 1 আর 2 শেষ। এবার 3 নম্বরে কি আছে দেখেন, সেবামূলক দৃষ্টিভঙ্গি। প্রকৃত পেশা সাধারণত আর্থিক লাভের পাশাপাশি সমাজের কল্যাণেও কাজ করে। ব্যবস্থাপনার লক্ষ্য হলো প্রতিষ্ঠানের উন্নতি এবং সামাজিক কল্যাণ নিশ্চিত করা। প্রতিষ্ঠানের কর্মীদের উন্নতি, তাদের বেতন ভাতা, সুযোগ সুবিধা, তাদের মানবিক দৃষ্টিভঙ্গি দেখেন না ম্যানেজাররা, দেখে। আবার কি প্রতিষ্ঠানের বাইরে গরিব দুঃখীদেরও মাঝে মধ্যে বিতরণ করা হয়, বিভিন্ন সেবামূলক উপকরণ দেওয়া হয়, তারপর পরিবেশ সুরক্ষা করা হয়, ঠিক আছে? এই যে বিষয়গুলো আছে, তার মানে ব্যবস্থাপকরাও সামাজিক এবং প্রতিষ্ঠানের উন্নতি, কল্যাণ নিশ্চিত কল্পে বিভিন্ন কাজ করে থাকে। কাজেই সেবামূলক দৃষ্টিভঙ্গি এখানেও আছে। স্বীকৃত যোগ্যতা এবং ডিগ্রি। দেখেন, পেশাজীবীদের সাধারণত স্বীকৃত ডিগ্রি বা প্রশিক্ষণের প্রয়োজন হয়। ব্যবস্থাপনার জন্য বিবিএ, এমবিএ ডিগ্রি থাকা ভালো, তবে এটি বাধ্যতামূলক নয়। বাধ্যতামূলক বলেন, আপনি একটা নিজের প্রতিষ্ঠান করলেন, সেখানে কি বিবিএ, এমবিএ ডিগ্রি থাকা বাধ্যতামূলক না? আবার অনেক ম্যানেজার এখন আছে, যে আমরা যারা এমবিএ করতে আসছি, আমাদের এমবিএ ডিগ্রি নাই বলেই তো আমরা আসছি, কাজে আমরা তার আগের থেকে ম্যানেজার। অনেক সফল ব্যবস্থাপক অভিজ্ঞতার মাধ্যমে দক্ষতা অর্জন করতে পারেন,
ঠিক আছে? কাজে এমবিএ বিবিএ ডিগ্রি ছাড়াও অনেকে অন্য সাবজেক্ট থেকে পড়েও ভালো ব্যবস্থাপক। কাজেই আমরা বলতে পারি যে এখনো ব্যবস্থাপনা একটা পেশা হিসাবে স্বীকৃত হতে পারেনি, তবে উন্নত বিশ্ব ইউরোপ আমেরিকায় ব্যবস্থাপনাকে স্বীকৃত পেশা হিসাবে স্বীকৃতি দেওয়া হয়েছে এবং তাদেরকে এগুলো 1, 2, 3, 4 যে বিষয়গুলো আছে সেগুলো তারা হয়তো পুঙ্খানুপুঙ্খভাবে ফলো করে, নৈতিক মানদণ্ড, বিভিন্ন সংস্থা। হ্যাঁ, কাজেই এবার উপসংহারটা দেখি। ব্যবস্থাপনার কিছু পেশাগত বৈশিষ্ট্য থাকলে এটি সম্পূর্ণরূপে পেশা হিসেবে প্রতিষ্ঠিত নয়, কারণ এটি সম্পূর্ণভাবে নিয়ন্ত্রিত নয় এবং ব্যবস্থাপক হওয়ার জন্য কোনো নির্দিষ্ট ডিগ্রি বা লাইসেন্সও বাধ্যতামূলক নয়। তবে আধুনিক বিশ্বে, দেখেন এই যে কথাটা বললাম এই মাত্র, আধুনিক বিশ্বে ব্যবস্থাপনা ক্রমশই একটি পেশার রূপ নিচ্ছে এবং বিশেষায়িত শিক্ষাগত যোগ্যতার গুরুত্ব বৃদ্ধি পাচ্ছে। দেখেন এই প্রশ্নে উপসংহারের ভূমিকাটা কিন্তু নিছক ভূমিকা এবং উপসংহার না, এই প্রশ্নের সাথে অন্তর্ভুক্ত বিষয়। কাজেই এখানে উপসংহারটা আপনি দিবেন, খুব ভালো করে দিবেন। হ্যাঁ, তাহলে দুটা প্রশ্ন আপনাদের নবম ব্যাচের জন্য কিন্তু আসবে, আশা করি দুইটার মধ্যে একটা পেয়ে গেছেন অথবা দুটাই পেয়ে যেতে পারেন। ঠিক আছে, আচ্ছা এবার তাহলে মাঝে মধ্যে একটু ফলাবর্তন দিয়ে একটু ফিডব্যাক দিয়ে। আমরা যে একটা প্রশ্ন আছে কিন্তু মৌলিক ব্যবস্থাপনায় যে ফিডব্যাক বা ব্যবসা যোগাযোগে আমরা পড়ছি, ফিডব্যাক বা ফলাবর্তন যদি না থাকে তাহলে কিন্তু কোনো কিছু এক পেশে হয়ে যায়, কমিউনিকেশনটা একমুখী হয়ে যায়। ঠিক আছে, আমরা একমুখী কমিউনিকেশনও কিন্তু পড়বো ব্যবসায় যোগাযোগে, দ্বিমুখী কমিউনিকেশন পড়বো। তো কোনো কমিউনিকেশন কিন্তু দ্বিমুখী না হলে সেটা সফল হয় না। আপনারা মাঝে মধ্যে একটু কথা বলবেন, ঠিক আছে, আনমিউট করে, ভালো হবে। ঠিক আছে, তাহলে আমরা দুইটা প্রশ্ন পড়লাম, একটু সাজেশনে দেখি কোনটা কোনটা পড়ছি। 1 নাম্বার পড়ছি না? আচ্ছা এবার পড়ছি 7। আলামিন ভাই, জি আপা। ব্যবস্থাপনা একটি পেশা, এখানে 4টা পয়েন্টই দেওয়া জরুরি যদি 5 মার্কের আসে? 5 মার্ক, শোনেন এটা তো একটা প্রমাণমূলক প্রশ্ন, ঠিক আছে, এখানে 3-এ আসলেও আপনাকে তো প্রমাণ করে দিতে হবে, 3 মার্কে আসলে, 8 মার্কে আসলেও তাই। এখানে আমি যেটা লিখছি না, যদি আপনার কাছে টাইম থাকে ওই কথাগুলো না লিখলে তো প্রমাণ হয় না, 4টা জিনিস। ঠিক আছে, সেই হিসাবে ওই 4টাই দিবেন, অথবা 8-এ আসলে 5টা। মোট কথা ভালো রেজাল্ট করতে চাইলে যা আছে তাই, একটু ভূমিকা উপসংহার ভালো করে, মানে ভালো রেজাল্টের কোনো শেষ নাই। ঠিক আছে, তাহলে ঠিক আছে। ওইটাই আর কি। আর 3 মার্কে আসলে ওটাকে দুইটা মিলে একটা দিলেন। একটু 3 মার্কে আসলে একটু ছোট করতে হবে, তা না হলে তো সময় পাবেন না। ঠিক আছে আপা? আচ্ছা তাহলে আমরা পরের প্রশ্নটা পড়ি। 8 নাম্বার দেখেন, ব্যবস্থাপনার বিভিন্ন পর্যায় বা স্তর সম্পর্কে বর্ণনা করুন। এটা কিন্তু ইম্পর্টেন্ট। ঠিক আছে, তাহলে আমরা 8-এ যাই। দেখেন এটা স্তর কোথায় আছে আগে দেখে আসি, নোটে কোথায় আছে। আচ্ছা আমি নোট থেকে কেন পড়াচ্ছি আপনারা বলতে পারেন, পড়াচ্ছি এই কারণে, নোটে তো উত্তরটা সাজানো গোছানো আছে, বইতেও আছে, হয়তো বড় আছে, না হয় ছোট আছে, না হয় একটা প্যারাগ্রাফ আকারে আছে, না হয় অনেক প্রশ্ন আছে বইতে নাই। ঠিক আছে, যেগুলো আমার পড়ার সময় লেখা লাগছে। তো এই প্রশ্নগুলো এখান থেকে পড়াচ্ছি কেন, কারণ এটা কিন্তু লেকচার দিচ্ছি না, এটা হচ্ছে পরীক্ষার জন্য নিজেরা শিখতেছি। ঠিক আছে, মুখস্থ করতেছি, পড়তেছি, এই জন্য সরাসরি যেখানে উত্তর আছে সেখানে চলে গেছি। আপনারা বইয়ের থেকে মিলাই মিলাই দেখবেন যাদের কাছে বই আছে। আমরা এবার পড়ি ব্যবস্থাপনার স্তর বা পর্যায়, 7 নাম্বারে দেখেন। আচ্ছা এই যে একটা প্রশ্ন সামনে চলে আসছে, আমি এটা একটু বলি। হেনরি ফিউলের 14টি ব্যবস্থাপনা নীতি, এটা তো আমাদের আসছিল 8ম ব্যাচে। আচ্ছা 8ম ব্যাচে আসছিল, তার মানে এটা তো, আচ্ছা এটা 8ম ব্যাচে আসলে 9ম ব্যাচে পড়তে পারেন। ঠিক আছে, এটা 1 স্টার দিছি কোন একটা কারণে, তবে আপনারা এটা পড়বেন। এটা একটু যাদের কাছে নোট আছে, আমি এটা, আপনারা অনেকে নোট সাজেশন পেয়ে গেছেন প্রায়, মাহমুদা আপা সহ হাজেরা আপা যারা আছেন সবাই একটু দেখেন যে এখানে হেনরি ফিউলের 14টি ব্যবস্থাপনা নীতি কি আমাদের আসছিল আপা, বলতে পারবেন? 8ম ব্যাচে আসছিল, কেউ জানেন? আপনাদের আসছে এটা? হ্যাঁ আমাদের আসছে, তার মানে আমাদের এসে থাকে। শোনেন তাহলে 9ম ব্যাচ, 9ম ব্যাচে না আসলে 10ম ব্যাচে এটা কিন্তু অবশ্যই আসবে। এবং এইটা 14টা নীতি একবারে আমি কিন্তু 1 থেকে 14 পর্যন্ত সিরিয়াল বাই সিরিয়াল লিখে দিছি। এটা ওই যে আপনারা ছন্দ মিলাইয়া বা যেভাবে করেন সেভাবে করে পড়বেন। ঠিক আছে, এটা আমি পড়াবো। এটা এটা 1 স্টার আছে আপা, এটা 1 স্টার আছে, এটা ডাবল স্টার ট্রিপল স্টার দেন। এটা বোধহয় আমার কোনো কারণে ভুল হয়েছে, এটা তো আমি 1 স্টার দেওয়ার কথা না। ঠিক আছে, অথবা 1 স্টার দিছি কোনো কারণে দিছি, কি কারণে দিছি আমি বলি। সেটা হচ্ছে যে আপনার বিভিন্ন বিষয় বিশ্লেষণ করে দিতে হয়, তো এটা বোধহয় 1 স্টার অনেক সময় আমাদের আসছে, বোধহয় যে আপনাদের আমাদের আসছে বিধায় আপনাদের, সরি হ্যাঁ ঠিক আছে আমি ভুল বলতেছি, দেখেন হ্যাঁ ঠিক আছে, 1 স্টার দেবার কারণ আছে, এটা আমাদের আসছে তার মানে আপনাদের না আসার সম্ভাবনা আছে, এই জন্য 1 স্টার দেওয়া হয়েছে। হ্যাঁ আমার কথা ভুল হচ্ছিল। ঠিক আছে, তারপর আপনারা পড়তে পারেন। আচ্ছা ওটা 1 স্টারই থাকবে। এবার 7 নম্বর প্রশ্ন যাচ্ছি, দেখেন ওইটা না পড়লেও পারেন, তারপরে পড়তে পারেন, ইম্পর্টেন্ট প্রশ্ন।
দেখেন 7 ব্যবস্থাপনার বিভিন্ন পর্যায়ে। 7 দিয়ে কিন্তু দুইটা প্রশ্ন পড়া যায়। একটা হচ্ছে ব্যবস্থাপনার পর্যায়ে, একটা হচ্ছে ব্যবস্থাপকদের পর্যায়ে বা ব্যবস্থাপকদের প্রকারভেদ। দেখেন ব্যবস্থাপক কিন্তু 3 প্রকার, মানে ম্যানেজার। একটা হচ্ছে শীর্ষ স্তরের ব্যবস্থাপক, মিডিল স্তরের ব্যবস্থাপক, আর একটা হচ্ছে লোয়ার লেভেল বা ডাউন লেভেলের ব্যবস্থাপক। আবার যদি আমরা ব্যবস্থাপক বাদ দিয়ে প্রশ্নটাকে ব্যবস্থাপনার স্তর হিসাবে পড়ি বা ব্যবস্থাপনার পর্যায় হিসাবে পড়ি, তাহলেও কিন্তু এটা 3 প্রকার। তখন কিন্তু ব্যবস্থাপনার পর্যায়ে আসলে আমরা এখানে ব্যবস্থাপনা বা ম্যানেজমেন্ট শব্দ লিখবো, ঠিক আছে। আর ব্যবস্থাপকের পর্যায়ে আসলে আমরা লিখবো ব্যবস্থাপক, ম্যানেজার, ঠিক আছে। আমরা ব্যবস্থাপনার বিভিন্ন পর্যায় বা স্তর সম্পর্কে এবার পড়ি। ব্যবস্থাপনার বিভিন্ন পর্যায়ে দেখেন, একটি প্রতিষ্ঠানের সফল পরিচালনা, এখানে ভূমিকা কিছু কিছু প্রশ্নে দেওয়া লাগে না। দেখেন আপনি ব্যবস্থাপনার বিভিন্ন একটি প্রতিষ্ঠানের সফল পরিচালনার জন্য ব্যবস্থাপকদের বিভিন্ন স্তরে বিভক্ত করা হয়। এখানে আবার ব্যবস্থাপক শব্দ আসছে, এখানে ব্যবস্থাপনা দিবেন। 3 ভাগে ভাগ করা হয়, একটা হচ্ছে শীর্ষ স্তরের ব্যবস্থাপনা, একটা হচ্ছে মধ্য স্তরের ব্যবস্থাপনা, একটা হচ্ছে নিম্ন স্তরের ব্যবস্থাপনা। একটা জিনিস বলি, দেখেন এই ইংরেজি শব্দগুলো যদি দেন না, তাহলে আপনার মার্কস বেশি আসবে, ঠিক আছে। যে কোনো টিচার মনে করবে যে না উনি ভালো লিখছেন, ঠিক আছে, কাজে এগুলো দিবেন। তবে সময়ের কারণে অনেক সময় এগুলো দেওয়া যায় না, এরকম অল্প সময় থাকে। এবার আমরা পড়ি শীর্ষ স্তরের ব্যবস্থাপনা। দেখেন টপ লেভেল ম্যানেজমেন্ট। এই স্তরের ব্যবস্থাপকরা প্রতিষ্ঠানের মূল নীতিমালা এবং কৌশল নির্ধারণ করেন। একটা বাক্য দিবেন উপরে, এই একটা বাক্য দেবার মতো সময় আপনার হাতে থাকবে না। এই স্তরের ব্যবস্থাপকরা প্রতিষ্ঠানের মূল নীতিমালা এবং কৌশল নির্ধারণ করেন, দিলেন, কথা কিন্তু শেষ। এই স্তরের ব্যবস্থাপক কারা বলে দিলেন। এবার প্রধান দায়িত্ব, আপনি চাইলে এই তিনটা বিষয়কে একটা প্যারাগ্রাফের মধ্যে দিতে পারেন, কিন্তু আমি 3 ভাগে বিভক্ত করার কারণ হচ্ছে আমাদের যাতে তাকাই পড়লে আমরা বুঝতে পারি কোথায় কি আছে। প্রধান দায়িত্ব কি দেখেন, প্রতিষ্ঠানের লক্ষ্য এবং দিক নির্দেশনা নির্ধারণ, দীর্ঘমেয়াদী পরিকল্পনা গ্রহণ, গুরুত্বপূর্ণ নীতি নির্ধারণ এবং সিদ্ধান্ত গ্রহণ, প্রতিষ্ঠানের সার্বিক কার্যক্রম তত্ত্বাবধান, বাহ্যিক সংস্থার সাথে যোগাযোগ রক্ষা, সরকার বিনিয়োগকারী ইত্যাদি। 5টা কাজ আছে প্রধান শীর্ষ ব্যবস্থাপকের, মানে টপ লেভেলের ম্যানেজার যারা কারা, সিইও, এমডি, সিএফও, বোর্ড অফ ডিরেক্টরস। বুঝতে পারছেন, এরা কিন্তু সুপারভাইজার না। এরা কি করে, এরা কিন্তু সরাসরি প্লান্টে এসে, ফিল্ডে এসে প্রোডাকশন তদারকি করে, দেখে, মাঝে মধ্যে পরিদর্শনে আসে, কিন্তু সরাসরি কিন্তু সুপারভাইজারের মতন কাজ করে না। কাজেই শীর্ষ স্তরের ব্যবস্থাপক কারা, এরা। তাদের প্রধান দায়িত্ব কি, এই 5টা না, আর তাদের ভূমিকাটা এইটা। তাহলে আপনি এই 3টা জিনিসের সমন্বয়ে একটা প্যারাগ্রাফ লিখবেন, অথবা 3টাকে এইভাবে ভেঙে ভেঙে লিখবেন, ঠিক আছে। আচ্ছা গেল, বুঝতে পারছেন। এক্সাম্পল কিন্তু দিবেন, ইংরেজিতে দেন। সিইও বানানগুলো ভালো করে খেয়াল করে, ম্যানেজিং ডিরেক্টর, সিএফও, ঠিক আছে, বোর্ড অফ ডিরেক্টরস, ওকে। এরপর আমরা মধ্য স্তরের ব্যবস্থাপনায় চলে যাই। দেখেন এই স্তরের ব্যবস্থাপকরা শীর্ষ ব্যবস্থাপনার সিদ্ধান্ত বাস্তবায়ন করেন এবং নিম্ন স্তরের ব্যবস্থাপকদের তত্ত্বাবধান করেন। ভালো করে দেখেন, এই স্তরের ব্যবস্থাপকরা মানে শীর্ষ ব্যবস্থাপকরা কি করে, সিদ্ধান্ত বাস্তবায়ন করেন। কার, ওই যে টপ লেভেলের ম্যানেজমেন্ট যে সিদ্ধান্ত দিয়েছেন সেটা বাস্তবায়ন করেন কিন্তু মধ্যস্তরের ব্যবস্থাপকরা, এবং নিম্ন স্তরের ব্যবস্থাপকদের তত্ত্বাবধান করেন বা তাদের সমন্বয় করেন, তাদেরকে সরাসরি নির্দেশনা দেন। আর ওই এমডি কিন্তু সরাসরি নিম্ন স্তরের ব্যবস্থাপকদের নির্দেশনা দেবেন না। কাজেই প্রথম বাক্যটা কিন্তু ইম্পর্টেন্ট, এই বাক্যটা আপনাকে দিতেই হবে, ঠিক আছে। নোটে যা দিতে হবে তাই লিখছি, তার বাইরে কিন্তু লিখি নাই। প্রধান দায়িত্ব কি দেখেন, শীর্ষ ব্যবস্থাপনার পরিকল্পনা বাস্তবায়ন, বিভিন্ন বিভাগ ও দলের কাজ সমন্বয় করা, কর্মীদের কাজ নিয়ন্ত্রণ ও মূল্যায়ন, কর্মীদের জন্য প্রশিক্ষণ, নির্দেশনা, নীতি বাস্তবায়নের প্রতিবেদন তৈরি। ভাই এখানে যা আছে তাই দিতে হবে তা না। আপনি ওই 5টা পড়লে 2টা মনে থাকবে, 3টা মনে থাকবে না। আপনি নিজে চিন্তা করেন যে মিডিল লেভেলের ম্যানেজমেন্টের কাজ কি, সেটা দিবেন। এবার উদাহরণটা আমরা দেখি। বিভাগীয় ব্যবস্থাপক, ডিপার্টমেন্ট ম্যানেজার, শাখা ব্যবস্থাপক, ব্রাঞ্চ ম্যানেজার, প্রকল্প ব্যবস্থাপক, প্রজেক্ট ম্যানেজার, কিন্তু সবাই দ্বিতীয় স্তরের ব্যবস্থাপক, মনে রাখতে হবে, ঠিক আছে। এবার আমরা নিম্ন স্তরের ব্যবস্থাপকে যাচ্ছি। দেখেন লোয়ার লেভেল ম্যানেজমেন্ট, এই স্তরের ব্যবস্থাপকরা সরাসরি কর্মীদের তত্ত্বাবধান করেন এবং দৈনন্দিন কাজ পরিচালনা করেন। সুপারভাইজার, টিম লিডার, ফোরম্যান, এরা কর্মীদের কাজ ভাগ করে দেওয়া বা নির্দেশনা দেওয়া, উৎপাদন কার্য সম্পাদনের মান নিয়ন্ত্রণ করা, কর্মীদের সমস্যা সমাধান করা। সরাসরি একটা কর্মী কিন্তু সরাসরি আপনার কাছে যাবে না, সুপারভাইজারের কাছে যাবে। সুপারভাইজার কিন্তু ফিল্ডে কর্মীকে কাজ করে দেখাই দিবে, সাথে সাথে মাঝে মধ্যে কর্মীর সাথে কাজ করবে, তার মানে শৃঙ্খলা বজায় রাখবে। গন্ডগোল কিন্তু সুপারভাইজার আগে ঠেকাবে, ম্যানেজার কিন্তু আসবে না ফিল্ডে। কর্মীদের কাজ ভাগ করে নেওয়া, দিক নির্দেশনা দেওয়া, সব কাজ কিন্তু সুপারভাইজারের কাজ। কাজে আপনারা বুঝলে পারবেন। উদাহরণটা কি, সুপারভাইজার, ফোরম্যান, টিম লিডার, এরা কিন্তু লোয়ার লেভেল ম্যানেজমেন্ট, এরা কিন্তু ম্যানেজার, একজন কিন্তু ম্যানেজার, হ্যাঁ, ভবিষ্যৎ ম্যানেজার। উপসংহার কি,
একটি প্রতিষ্ঠানের কার্যকরী পরিচালনার জন্য ব্যবস্থাপনার 3টি স্তরে পরস্পরের সাথে সম্পর্কযুক্ত। শীর্ষ ব্যবস্থাপক পরিকল্পনা করেন, মধ্যস্তরের ব্যবস্থাপক তা বাস্তবায়ন করেন, নিম্নস্তরের ব্যবস্থাপক সরাসরি কর্মীদের পরিচালনা করেন। এই সমন্বিত কাঠামো প্রতিষ্ঠানের সফলতা নিশ্চিত করে। তাহলে এই প্রশ্নটা কে কে এখনই লিখতে পারবেন? আমি মনে করি যে এখনই লিখতে পারবেন অনেকেই। একটু মনোযোগ দিয়ে দেখতে হবে, ঠিক আছে? তাহলে আজকে আমরা 3টা প্রশ্ন কিন্তু পড়ে ফেলছি। দেখেন, ট্রিপল স্টার 7-8 7-8 1 1 7-8, ঠিক আছে? আমরা আর কালকে হ্যাঁ আজকে সময় নাই, কালকে আমরা আর 2টা প্রশ্ন পড়বো, মানে ডাবল স্টার 2টা পড়বো, বুঝতে পারছেন? আমরা কালকে ডাবল স্টার 2টা প্রশ্ন পড়বো। তাহলে একটা কথা আপনাদের বলি, নবম ব্যাচের যারা আছেন এখানে এবং দশম ব্যাচের যারা আছেন তারা যদি রেগুলার থাকেন, হ্যাঁ, তাহলে আমি মনে করি যে আপনার এই যে শনি সোম বুধ 1টা ঘন্টা বসলে এবং আপনি বই টোটালি ধরতে পারেন না, আমি ধরে নিলাম, কারণ অনেকে আমাকে বলছেন যে বই ধরার বিন্দু পরিমাণ টাইম নাই, সম্ভব না। তাদের জন্য এই ক্লাসটা আমি মনে করি যে আপনারা যদি থাকেন তাহলে এখানে বসেই আপনার কোর্স শেষ হয়ে যাবে, ঠিক আছে? আমি এভাবে চেষ্টা করবো ভেঙে চুরে বোঝাই দেওয়ার জন্য। যাই হোক, কালকে আমরা ডাবল স্টার গুলো পড়লে এবং অন্য একটা চ্যাপ্টারও ধরবো যদি সময় থাকে, তাহলে আমাদের মৌলিক ব্যবস্থাপনায় আমরা কিন্তু 6টা অধ্যায় পড়বো, 1 থেকে 6। ব্যবসা যোগাযোগে 6টা পড়ছি, ঠিক আছে? যদিও কালকে সিদ্ধান্ত ছিল যে আমরা 7, 8, 9ও পড়বো। কেন পড়বো সেটা কালকে বলছিলাম, আজকে বলবো নতুন করে। তবে আমরা চাচ্ছি যে প্রত্যেকটা অধ্যায়ের 1 থেকে 6 পর্যন্ত শেষ করতে, করার পরে তারপরে আমরা প্রয়োজন হলে 7, 8, 9, 10 পড়বো, প্রয়োজনে অন স্টার পড়বো, ঠিক আছে? এটা হচ্ছে আপনাদের প্রবণতা অনুযায়ী আপনারা একত্রিত হলে অবশ্যই আমরা ওএসজির মাধ্যমে সেটা করা হবে। আর একটা কথা বলে রাখি, যারা এখানে সেকেন্ড সেমিস্টারে আছেন তাদের কিন্তু সেকেন্ড সেমিস্টার ক্লাস শুরু হয়ে গেছে, মানে যারা নবম ব্যাচের। আর অষ্টম ব্যাচের আমরা যারা আছি, অষ্টম ব্যাচের আমাদের কিন্তু সেকেন্ড সেমিস্টার পরীক্ষা 2 মাস পর। আমাদের গ্রুপ স্টাডি গত শনিবার থেকে শুরু হয়েছে। সেকেন্ড সেমিস্টারে আপনারা সেকেন্ড সেমিস্টার নবম ব্যাচে যারা আছেন তারা যদি থাকেন আমাদের সাথে, আপনাদের স্যারেরা বই শুরু করার আগে আমাদের সাথে আপনাদের শেষ হয়ে যাবে। কাজেই নবম ব্যাচে যারা আছেন তারা 10টা থেকে আবার সেকেন্ড সেমিস্টার ক্লাসে অন্তর্ভুক্ত হবেন। আর দশম ব্যাচের যারা আছেন তারা ইনক্লুড থাকবেন এবং তাদের কাছে একটা রিকোয়েস্ট থাকবে, তারা আপনাদের ক্যাম্পাসের অনেক ভাই বোন আছেন কর্মজীবী, পড়ার টাইম পান না, তাদেরকে আমাদের ওএসজি গ্রুপ, টেলিগ্রাম গ্রুপ, হোয়াটসঅ্যাপ গ্রুপের কথা বলবেন, তাদেরকে এখানে আনবেন সদাকা হিসাবে, ঠিক আছে? বেনিফিটেড কেউ হবার জন্য না, মূলত একটা লোককে এখানে আনলেন, সে একটু উপকৃত হলো, এটা একটা সদাকা। সেই হিসাবে আপনি আপনার দায়িত্ব আরো 10 জনকে জানানো, ঠিক আছে? আপনি 10 জনকে টেলিগ্রাম লিংক দিবেন, 10 জনকে আমাদের ওএসজির কার্যক্রম সম্পর্কে জানাবেন, ঠিক আছে? তাহলে আমার সাথে আপনিও এই প্রচেষ্টায় অন্তর্ভুক্ত থাকলেন এবং যে কোনো মতামত টেলিগ্রাম গ্রুপে জানাবেন এবং আমাকে পার্সোনালি জানাবেন। পড়াশোনা সংক্রান্ত, আমি ভর্তি কখন হবেন, কোন ক্যাম্পাসে কখন খোলা, এই বিষয়গুলো আমি ইনফরমেশন গুলো আপনাদের দিব না। তবে কিভাবে আপনি ন্যূনতম, যার ফেল করার ভয়, আমি তাকে পাশ করানো যায় কিভাবে, আমি তার জন্য আপ্রাণ চেষ্টা করব, ঠিক আছে? যিনি ভালো রেজাল্ট করতে চান, 80 পেতে চান, সে কিভাবে 80 পাবেন তার জন্য আমি যত রকমের পরামর্শ আছে আমি তাকে দিব, ঠিক আছে? কাজেই আপনারা যে কোনো সমস্যার জন্য আমাকে মেসেজ দিবেন, ঠিক আছে? যে কোনো বিষয়ে যে কোনো প্রশ্ন যদি পড়তে বসছেন, একটা প্রশ্ন খুব কঠিন মনে হইতেছে, সেটা সহজ উত্তর আমার নোটে আছে, আমি নোট থেকে আপনাকে দিব, আমার নোট আপনাকে কিনতে হবে না, ঠিক আছে? নোট কেনাটা হচ্ছে 2টা টাকা লাভ, কিন্তু একটা নোটের একটা প্রশ্ন একজনকে দিয়ে হেল্প করা একটা সদাকা, ওটাও কিন্তু একটা লাভ, ওটাও কিন্তু একটা বেনিফিট, ঠিক আছে? কাজেই যে কোনো প্রশ্ন দরকার হলে আমাকে বলবেন, আমি সেটা দিয়ে দেবো, মেসেজ দেখার কয়েক ঘন্টার মধ্যে দিয়ে দেবো, ঠিক আছে? আর সাজেশন বই আছে, কি পড়বেন না পড়বেন সব বিষয়। আর আপনাদের দশম ব্যাচের সবার কাছে রিকোয়েস্ট থাকবে নতুন নতুন লোক ইনক্লুড করবেন যাতে তারাও আমাদের ক্লাসে অন্তর্ভুক্ত হতে পারেন। তা আজকে দশম ব্যাচের ক্লাস এই পর্যন্ত, নবম ব্যাচের ক্লাস এই পর্যন্ত। সেকেন্ড সেমিস্টারের উচ্চতর হিসাব বিজ্ঞান ক্লাস 10টা থেকে শুরু হবে, সেখানে আপনারা সবাই থাকবেন। বিশেষ করে নবম ব্যাচে যারা আছেন তাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ এটা, কারণ আপনাদের ক্লাস শুরু হয়ে গেছে অথবা হবে। তো ঠিক আছে, কেউ কিছু যদি না বলেন তাহলে আমরা এ পর্যন্ত রেখে দিতে পারি। আলামিন ভাইয়া, আজকের যে প্রশ্নগুলো পড়ালেন ওগুলার প্রশ্নের উত্তরটা একটু গ্রুপে দিয়ে দিয়েন। আচ্ছা শোনেন, ওইগুলোর প্রশ্নের উত্তরটা নোটে আছে, এখন কোন প্রশ্নটা আপনার লাগবে সেই প্রশ্নটাই শুধু আপনাকে দিব, আপনি আমাকে ইন্ডিভিজুয়ালি সেটা বলবেন, ঠিক আছে? সেটা আমি গ্রুপে আপনাকে দিলে গ্রুপেও দিয়ে দেবো, সমস্যা নেই। তবে আমি তো সবগুলো তো একবারে গ্রুপে দেওয়া সম্ভব না। মনে করেন আমরা আজকে পড়াচ্ছি 5টা, কালকে পড়াবো 5টা, পুরো বই পড়াবো, পুরো বই সব গ্রুপে দিলে জ্যাম লেগে যাবে, ঠিক আছে? কোনোটাই পাবেন না, আপনার কোনটা দরকার সেটা আমাকে বলবেন, সেটা দিব। না, আজকে তো 3টা পড়লাম, আমরা 3টা পড়লাম না? হ্যাঁ 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 3টা পড়ছি। 3টা, জি, আপনি 3টা একটু দিয়ে দিন। আচ্ছা আমি ঠিক তো আছে, ইনশাল্লাহ আপনি আমাকে হ্যাঁ আমি তো নোট ঠিক নেই আছে, না, দিয়ে দেবো এগুলো আমি ইনশাল্লাহ। আবার আমি যেন আচ্ছা খাতায় ওকে, নোট করতে পারি।
আচ্ছা, ওকে ওকে দিয়ে দেবো। তবে একটা কথা, সেটা যখন আমরা পড়তেছি তখন আপনার বইতে আপনি একটু দাগাবেন। অনেক সময় হ্যাঁ নিয়ে কিন্তু দাদা, পড়ি। জি জি স্ক্রিন জি জি। শেয়ারে যা দেখবেন তখন একটু দাগায় রাখবেন, কোনটা কোনটা কতটুকু পড়তেছেন, কয়টা আচ্ছা কয়টা আচ্ছা। পয়েন্টস আমরা পড়লাম, কোনটা ভালো হবে, কোন সংখ্যাটা এই যে, দিবেন। ঠিক আছে, এটা আপনি তাৎক্ষণিকভাবে একটু দাগাবেন, তাহলে কি হবে, আপনার তাৎক্ষণিকভাবে আমার কথা শুনলেন, দাগালেন, আপনার জন্য ভালো হবে। ঠিক আছে। না না, প্রথমটা যেমন আচ্ছা ব্যবস্থাপনা পরিধি, এটা এটা হয়েছে, পরের দুইটা দিলেই হবে। প্রথমটা আমার ওইটা আচ্ছা, ঠিক কভার আছে। হয়ে গেছে। আচ্ছা ঠিক আচ্ছা, আছে। ওকে, ঠিক আছে আপা, ঠিক আছে, জি, থ্যাংক ইউ। আর কেউ কিছু বলবেন? তাহলে আমরা 10টা থেকে আবার কিন্তু উচ্চতর হিসাব বিজ্ঞান ক্লাস শুরু হবে। আমরা রেখে দিতে চাচ্ছি, একটু রেস্ট নিয়ে আবার শুরু করব পড়া। দশম, নবম এবং অষ্টম ব্যাচের ভাই বোনেরা থাকবেন। ঠিক আছে, তাই আর কেউ কিছু বোধহয় বলবেন না, তাই এ পর্যন্তই। আল্লাহ সবাইকে ভালো রাখুক, সবার জন্য দোয়া করি। ঠিক আছে। আর এটা রেকর্ড থাকবে, প্রতিদিনের ক্লাসের রেকর্ড হয় ইউটিউবে দিয়েই। ঠিক আছে, এটার ভিডিওটা দিয়ে দেবো, আপনারা ভিডিও থেকে দেখবেন। এই যে তাসলিমা আপা, আপনি যেটা বললেন, এই ভিডিও থেকে দেখেন, ভিডিওতে কিন্তু বারবার টেনে 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 আপনি এই প্রত্যেকটা প্রশ্ন ওখানে থাকবে, নোটে আপনি চাইছেন আপনাকে আমি হ্যাঁ দিব, আমি তো, কিন্তু হ্যাঁ আপনার ইউটিউব তোই করছি, হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে দিয়েন, হ্যাঁ হ্যাঁ, ইউটিউবে দিলেও হবে। ইউটিউব থেকে ভিডিওটা আপনি টেনে টেনে দেখে আপনি কিন্তু 100 বার দেখে আপনি নিতে পারতেছেন, কাজে এটা একটা দলিল হিসাবে ভিডিওটা থাকতেছে, ডকুমেন্টস। ঠিক আছে। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। আচ্ছা, ওকে, ঠিক আছে আপা, ঠিক আছে, তাহলে রেখে দিচ্ছি। আসসালামু আলাইকুম। আসসালাম।